প্রথম যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে তোমার জিএসটি 23-24 সেশন একটা কোশ্চেন ছিল, বলা আছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সরি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.01 মোলার ঘনমাত্রায়, তার মানে আমার এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে 0.01 মোলার ঘনমাত্রা কত ধরলাম, ঘনমাত্রাকে আমরা ধরলাম হচ্ছে এখানে সি ধরে ফেললাম, বুঝছো। এরপর আসো জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যাসিড বলছে, আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডের 4.2% বিয়োজিত হলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। এখানে একটাই সূত্র মনে রাখবা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H+ আলফা সি। এখানে আলফা জিনিসটা কি তোমার কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে, এখানে 4.2%। তো আমার 4.2% মানে কি এখানে বিয়োজন হারটা কত, আমার এখানে দেখো তো 4.2% না, এটাকে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 100 দিয়ে ভাগ করার পর আমরা যেটা পাবো এটা হচ্ছে তোমার এখানে আলফা এর মানটা। তাহলে আমরা এখানে কি বলবো, আলফা এর মানটা বসাই দিই আমরা এখানে 4.2 ডিভাইডেড কি 100 ইন্টু সি। সি কত ছিল ভাই এখানে 0.01, তাই না। আচ্ছা এখন আসলে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে দেখো কি আসতেছে 4.2, আমরা 0.01 কে আমরা কি বলতে পারতেছি বলো তো দেখি। এখানে আমরা বলতে পারতেছি হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার tan−2 বলতে পারতেছি, তাই না, tan−2 বলতে পারতেছি। আচ্ছা তারপর আসো এইটা আমরা আবার কি বলতে পারি এখানে tan স্কয়ার, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি বসাইতে পারি হচ্ছে কত, এখানে দেখো তো এটাকে বসাইতে পারি কি আমরা, দেখো এখানে আছে 4.2 ইন্টু tan−2, আর এটাকে আমরা বলতে পারি কি এখানে tan স্কয়ার বলতে পারি না। আচ্ছা এরপর আসো আমরা যদি ওভারঅল এটা কি করি 4.2 ইন্টু tan−2, এইটা যখন উপর উঠবে তখন কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে আলটিমেটলি আসছে কত 4.2 ইন্টু tan−4, তাহলে আমার কত আসছে 4.2 ইন্টু কি tan−4 মোলা। জাস্ট সিম্পল একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা থেকে তোমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারতেছো, একদম সিম্পল কিন্তু ছিল, জাস্ট সূত্রটা, এই সূত্রটা জানলেই তোমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। একটু ডিপ কোশ্চেন ছিল, মানে দেখতে মনে হচ্ছে ডিপ, বা সূত্র যারা জানবা তারা এখান থেকে অ্যান্সার করতে পারবা। পরবর্তী কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে যে সময়াতনের, কি বলা আছে ভাইয়া, সময়াতনে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট মেশালে দ্রবণটির পিএইচ কত হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে কি 1 ইন্টু tan−5, এটা আমার দেওয়া আছে। তাহলে দেখো পিএইচ এর যে সূত্রটা আমাদের মনে রাখবা, পিএইচ এর সূত্রটা কিভাবে আমরা নির্ণয় করবো, দেখো পিএইচ ইকুয়াল আমাদের হচ্ছে কি তোমার দেখো পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড হচ্ছে তোমার গিয়ে কি অ্যাসিডের ঘনমাত্রা, এটাই তো আমাদের সূত্রটা, তাই না। সরি, লবণের ঘনমাত্রা ডিভাইডেড কি অ্যাসিডের ঘনমাত্রা, এটা আমাদের সূত্র। বাট আমাদের এখানে পি কে দেওয়া নাই, আমার দেওয়া আছে হচ্ছে তোমার কি এখানে কে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমার কি আসতেছে মাইনাস লগ কে এ, এইটা হচ্ছে কি আমার এখান থেকে ফর্মুলাটা, তার মানে পি কে এ কে আমরা বলতে পারি কি মাইনাস লগ কে এ, কিন্তু আমরা এখান থেকে বলতে পারি, তাই না। আচ্ছা ইন প্লাস হচ্ছে কি লগ লবণের ঘনমাত্রা কত, এখানে মনে রাখবা এই টাইপের কোশ্চেন গুলো দেওয়া থাকলে তোমার যে দুইটা ঘনমাত্রা দেওয়া থাকবে, মানে যেই অ্যাসিডটা দেওয়া থাকবে বা যেই ক্ষারটা দেওয়া থাকবে সেটার ঘনমাত্রা, অথবা যে অ্যাসিডের লবণ অথবা যে ক্ষারের লবণ দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা এবং কি লবণের ঘনমাত্রা সেম সেম দেওয়া থাকে, যাতে করে এখানে লগের মানটা 1 আসে। সবসময় দেখবে এরকমই থাকে এমসিকিউর ক্ষেত্রে। তাহলে দেখো আমার এখানে কি আসছে মাইনাস লগ কে এর ভ্যালুটা কত 1.0 ইন্টু tan−5, ঠিক আছে, প্লাস এখানে কত লগ 1, এখানে কত লগ 1। ওকে এখন আসো মাইনাস লগ, মনে রাখবা 10 এর উপর যত পাওয়ার থাকবে লগ, মনে রাখবো কি লগ 10 টু দি পাওয়ার n যদি থাকে, এটার আলটিমেট ভ্যালু হচ্ছে কত এখানে n আসবে, আলটিমেট ভ্যালু কত আসবে এখানে n আসবে, এটা হচ্ছে কি ফর্মুলাটা। তাহলে আমার এখানে লগ এটার ভ্যালুটা কত আসতেছে, তাহলে বলো তো দেখি আমার আসতেছে কত, এখানে পাওয়ারটা কত -5, তাহলে আমি বলতে পারতেছি কত এখানে -5 বসবে, প্লাস লগ 1, মনে রাখবা লগ 1 এর মান কত 0 হয় অলওয়েজ। ওকে তাহলে আমার এখানে কত থাকতেছে, আলটিমেটলি আমার 5 থাকতেছে, आंसर কত 5। তাহলে দেখছো মানে পিএইচ এর ক্ষেত্রে বড় বড় যদি ক্যালকুলেশন আসে এরকম টাইপের পিএইচ গুলো আশা করি তোমরা সবাই পারবে। এছাড়া নরমাল যে পিএইচ গুলো থাকে যে এত মোলার ঘনমাত্রা থাকলে পিএইচ কত হবে, ওগুলো আমরা পারি। সাইন্টিফিক নাম্বার থেকে কিভাবে আমরা পিএইচ নিতে পারি, অর্থাৎ ঘনমাত্রা যদি সাইন্টিফিক নাম্বারে থাকে তখন কিভাবে পিএইচ নিতে হয় সেটাও কিন্তু আমরা ভাইয়া নির্ণয় করতে পারি। ঠিক আছে সবাইকে, ওকে। এর পরবর্তীতে চলো পরের কোশ্চেন। ওকে কি বলা আছে এখানে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 থেকে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এটা দেওয়া আছে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেপি দেওয়া আছে কত 0.08 atm, এবং N2O4 এর কত আংশিক চাপ দেওয়া আছে কত তোমার 0.8 atm হলে বিক্রিয়াটিতে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত হবে। তাহলে এখানে আংশিক চাপটা আমার এখানে কত হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো তো আংশিক চাপটা যদি আমরা নির্ণয় করতে যাই আমরা কি করব, প্রথমত N2O4 কে ভাঙবো, ভাঙার পর আমি এখানে কত পারতেছি দেখো তো NO2 পাচ্ছি। আচ্ছা যেহেতু আমার এই বিক্রিয়াটা হয়েছে তাই না, তাহলে আমার এখানে কয়টা আসছে 2 মোল NO2 আসতেছে, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আসতেছে, এটা হচ্ছে কি আমার বিক্রিয়াটা না। আচ্ছা তো এখন এটা যদি আমি কেপি নির্ণয় করতে যাই ভাইয়া, কেপি আমরা যদি কেপি নির্ণয় করি তাহলে কেপি ইকুয়াল কি আসবে আমাদের,
কেপি মানে কি আমরা মোলার চাপীয় ধ্রুবক, তাই না, চাপীয় সাম্য ধ্রুবক। তাহলে এখানে আমার কত আসতেছে পি স্কোয়ার NO2। যেহেতু এটা পি স্কোয়ার কেন হয়েছে, কারণ এটার সামনে কি আছে 2 আছে, তাহলে এখানে কত হবে P N2O4 আসবে। সো আমাদেরকে কি বলছে, কার আংশিক চাপ বের করতে বলছে, NO2 এর আংশিক চাপ বের করতে বলছে। তাহলে আমরা পি স্কোয়ার NO2 ইকুয়াল কেপি ইন্টু PN2O4 দিলাম। ওকে, তাহলে আমি কি করব, PNO2 এটা মানে কি এটার আংশিক চাপ ইকুয়াল আমাদের কি আসতেছে তাহলে √/, কেপি ইন্টু PN2O4। চলো আমরা একটু ভ্যালুগুলো বসায় দিই, তাহলে আমাদের নির্ণয় হয়ে যাচ্ছে। এখন আসো, আমার কেপি এর ভ্যালুটা কত দেওয়া আছে এখানে 0.08 ATM, তাই না? তাহলে আমার কেপি এর ভ্যালু দেওয়া আছে কত 0.008 ATM। ওকে, তারপরে এখানে N2O4 এর আংশিক চাপ কত দেওয়া আছে 0.8 দেওয়া আছে, তাই না? এখন আসো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 8 8 এ কত 64, তাহলে 8 8 এ কত হবে 64। ওকে, তার আগে আমরা এটাকে আরো সুন্দর করে ক্যালকুলেশন করতে পারি। দেখো এইটা দশমিকের কত ঘর পরে, এটা আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই না? 3 ঘর পর না, তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে তোমার এখানে 8 × 10⁻3। আমি এটাকে একটু উপরে ক্যালকুলেশনটা করি, বুঝছো? এটাকে একটু আমরা উপরে ক্যালকুলেশনটা করি, এইটুকু আশা করি তোমরা সবাই পারবা। এখন উপরে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে দেখো আমার কি আসতেছে 0.008 × 0.8। আমি এটাকে ক্যালকুলেশন করলে দেখো উপরে আমার কি আসতেছে এখানে 8 × কত ঘর পর, 1 ঘর 2 ঘর 3 ঘর পর, তাই না? 10⁻3 কত আসছে আমার এখানে 10⁻3। অপর দিকে এখানে কত আসবে 8 × 10⁻1। তাহলে আমার দেখো এখানে কি আসতেছে আমার 8 8 এ 64 ইন্টু 10⁻3 10⁻1, দুইটাকে যোগ করলে কত আসবে আমার 10⁻4 আসবে। এখন আসো আমরা যদি 64 কে রুট করি, কি করে আমরা 64 কে রুট করি, তাহলে কত বলো 8 8 এ 64, তাই না? আমার এখানে আসতেছে কত, তাহলে এখানে 8 আর ওইখানে যদি আমি করি তাহলে কত আসতেছে 10⁻4/2। কারণ √2 মানে কি জানো, √2 কে যখন আমরা পাওয়ারে নিব তখন হচ্ছে এটা হাফ হয়ে যায়। তাহলে আমার কত থাকতেছে 8 × 10⁻2, কি থাকতেছে আমার 8 × 10⁻2 ATM, 8 × 10⁻2 ATM। আশা করি তোমরা ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পারছো, সবাই আশা করি ক্যালকুলেশনটা এখান থেকে ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, পাকস্থলী পাচক কোষে পিএইচ দেওয়া আছে কত ভাইয়া 4.74 হলে H+ আয়নের ঘনমাত্রাটা কত হবে? পিএইচ দেওয়া আছে তোমার 4.74, এখন তোমার H+ আয়নের ঘনমাত্রা কত হবে? এখন এই টাইপের কোশ্চেন গুলো তুমি যখন মনে রাখবা, পিএইচ থেকে যখন তুমি কোথায় যাবা, ঘনমাত্রায় যাবা, তখন আসলে তুমি কিভাবে নির্ণয় করবা পিএইচ থেকে ঘনমাত্রা। আমি একটু তোমাকে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমত তোমাকে যে পিএইচটা দেওয়া থাকবে সেটাকে তুমি কি করবা, যত দেওয়া থাকবে তার উপরের পূর্ণ সংখ্যা, তাহলে 4.74 এর উপরে পূর্ণ সংখ্যা হচ্ছে কত ভাইয়া এখানে 5। আচ্ছা, আমি যেখানে 5টা বানাইলাম, আমি কত বাড়াইলাম -0.26, বুঝছো? তার মানে এইটা ইকুয়াল কি এটা হচ্ছে না। ওকে, আচ্ছা ধরলাম। এখন 5 মাইনাস আমরা যদি এটাকে ধরি 0.3, সমস্যা আছে? সমস্যা নেই, কাছাকাছি ভ্যালু। আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা করতে হয়। আচ্ছা, তাহলে মনে রাখবা, আমরা যখন কোনো একটা সাইন্টিফিক নাম্বার থেকে, ধরো আমার যদি এখানে হয় 2.2 × 10⁻3 মোলার HCl কে পিএইচ নিয়ে যাও, পিএইচ নিয়ে যাও। তো আমাকে যখন কোনো একটা ঘনমাত্রা থেকে বলে পিএইচ নিয়ে যাও, তখন আমি কোন ফর্মুলাটি ইউজ করি? তখন আমি যে ফর্মুলাটি ইউজ করি সেটা হচ্ছে পাওয়ার মাইনাস লগ সামনের সংখ্যা। এটা হচ্ছে কি আমার পিএইচ এর সূত্রটা, অর্থাৎ এটা হচ্ছে কি আমার শর্টকাটটা। তাহলে দেখো আমার এখানে কি হয়, পাওয়ার কত 3 মাইনাস লগ 2। তো এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি আমার পিএইচ। তাহলে এটা হচ্ছে কি যখন আমাকে সাইন্টিফিক নাম্বারে আমার ঘনমাত্রা দেওয়া থাকে, তার পরবর্তীতে আমাকে এটা কি করতে পিএইচ নিয়ে যেতে হয়। সিমিলারলি আমাকে যখন পিএইচটা দেওয়া থাকবে, তো পিএইচ থেকে যখন বলবে আমাকে ঘনমাত্রা নিয়ে যাও, তখন আমাকে এইটা ঠিক উল্টা কাজটা করতে হবে। বুঝাইতে পারলাম? তাহলে দেখো এখানে লগ, এখানে লগের মানটা বসালাম, তাহলে 0.3, লগ কত এর মান 0.3, এটা তোমাকে জানতে হবে। চলো আমরা একটু দেখে ফেলি লগ কত এর মান 0.3। দেখো লগ 1 মানে 0, লগ 2 হচ্ছে কত মনে রাখবো 0.3, তারপর লগ 3 মানে কত 3 থেকে শুরু করে যতগুলো লগের মান পাবা 6 পর্যন্ত সবগুলোর সাথে কি করবা দশমিকের পর 2 যোগ করবা। তাহলে লগ 3 মানে কত 0.5, লগ 4 মানে কত 0.6, লগ 5 মানে কত 0.7। বুঝাইতে পারলাম? তাহলে দেখো আমার এখানে 0.3 মানে কত লগ 2, লগ 2 আসতেছে। এখন চিন্তা করো তো আমার এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে না? তাহলে এটার পরে যেটা আসে সেটা কি আমার পাওয়ার মাইনাস লগ সামনের সংখ্যা। তার মানে কি এটা হচ্ছে কি আমার পাওয়ার, এটা হচ্ছে কি আমার পাওয়ার মাইনাস লগ সামনের সংখ্যা। তাহলে বুঝছো, আমরা জাস্ট ওইটার উল্টাটা করলাম। এখন আমার সামনের সংখ্যা কত 2 × 10⁻5, 2 × 10⁻5, 2 × 10⁻5 এর কাছাকাছি কোনটা আছে
এই জিনিসটা আছে এর কাছাকাছি, এই জিনিসটা হচ্ছে এর কাছাকাছি। তাহলে আমরা মনে রাখবো, আমি আবারও বলতেছি, যখন তোমাকে সাইন্টিফিক নাম্বারে কোনো একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, তুমি ঘনমাত্রা থেকে কিভাবে পিএইচে যাও, পাওয়ার মাইনাস লগ সামনের সংখ্যা। তো এটা হচ্ছে কি পিএইচে যাওয়ার ধরনটা। আবার তোমাকে যখন কোনো একটা পিএইচ দেওয়া থাকবে এখন, এবং যখন বলবে তোমাকে এটার ঘনমাত্রা নির্ণয় করো, মানে পিএইচ থেকে ঘনমাত্রা, তখন তুমি ঠিক এটা উল্টাটা আসবা। তো এখানে দেখালাম পিএইচ নির্ণয়টা, আর এখানে দেখালাম কি উল্টাটা, যেটা আমাদের কাছে চাইছিল। আশা করি বুঝতে পারছো। আবারও বুঝাই, যত দেওয়া থাকবে সেটাকে তুমি প্রথমত এর পরবর্তী পূর্ণ সংখ্যা ধরবা, ধরলাম মাইনাস কত দিক করবা, এখানে আমার যত বাড়াইছিলাম -0.26, তার মানে এটা করলে কি আমার এটা আসতেছে না? ওকে, আসতেছে। এখন আমি এটাকে ক্যালকুলেশনের সুবিধাতে 0.26 না ধরে কত ধরলাম, 0.3 ধরলাম। ওকে, এখন আসো আমরা কি করব, এটা মানে কি পাওয়ার মাইনাস লগ সামনের সংখ্যা, পাওয়ার মাইনাস লগ সামনের সংখ্যা হয়ে গেছে। ইজি না একদম? শুধুমাত্র শর্টকাটটা এখানে যদি জানো তাহলে হয়ে যাবে। এটা 23-24 এর কোশ্চেন ছিল। পরবর্তীতে আসো, কোন অ্যাসিডটি দুর্বল? এখানে একটু ভুল আছে, একটা এই কোশ্চেনটার মধ্যে একটু ভুল আছে। আমি এটা আবার দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটু পরে শর্ট ভিডিও দেখাচ্ছি এটা কারেক্ট করে। কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় কেপি ইকুয়াল কেসি? কেপি ইকুয়াল কেসি মনে রাখবা, কেপি ইকুয়াল কেসি মানে কি আমরা জানি যে কেপি ইকুয়াল কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে কি আমাদের সূত্রটা। তাহলে মনে রাখবা, ডেল এন যখন 0 হবে তখন কি কেপি ইকুয়াল কেসি, তাই না? তাহলে ডেল এন এর মান কখন 0 হবে আমরা জানি, এখানে ডেল এন ইকুয়াল উৎপাদের মোল সংখ্যা, আমি শর্টকাট লিখি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এটা হচ্ছে শর্টকাটটা, তাই না আমাদের? তাহলে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, যখন উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয় তখন ডেল এন এর মানটা কত, 0 হয়, এবং 0 হলে এই আর টি এর ভ্যালুটা কত হচ্ছে, তখন 1 হয়ে যাচ্ছে। দেন কেপি ইকুয়াল কি হচ্ছে ভাই, কেসি হচ্ছে। তাহলে দেখো এখানে কি আসতেছে 1, এখানে কি 2, এখানে কি 3, এখানে কত 2 মোল, আর এখানে কত মোল 1 মোল আর 3 মোল, কত 4 মোল, আর এখানে কত 2 মোল, আর এখানে দেখো 1 মোল 1 মোল 2 মোল, এখানে কত মোল 2 মোল। তার মানে কি এখানে যেহেতু মোল সংখ্যা সমান, তো আমরা বলতেই পারি যে এখানে কি হচ্ছে ভাইয়া, 0 হচ্ছে। তাহলে আসো কেপি এবং কেসি এর মধ্যে আমরা যদি আরো কিছু সম্পর্ক দেখি, ধরো তুমি এটার ক্ষেত্রে নির্ণয় করলা, তো এটার ক্ষেত্রে আমার কেপি কেসিটা কি হবে দেখো, এটার ক্ষেত্রে আমার কেপি ইকুয়াল হবে কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল কত হবে, উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে আমার কত হচ্ছে এখানে 2 - 1, আলটিমেটলি আমার থাকতেছে কত, এখানে 1 থাকতেছে। সো আমি বলতে পারতেছি এখানে কি হচ্ছে আমার ভাইয়া, এখানে আমার হচ্ছে কি কেপি গ্রেটার দেন কেসি হচ্ছে। ওকে, তার মানে আমরা বলতে পারি যখন উৎপাদের মোল সংখ্যা বেশি তখন কি কেপিটা বড় হয়, আবার যখন হচ্ছে কি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি তখন আমার কি হবে, কেপির চেয়ে কেসিটা বড় হবে। এটা একটু মনে রাখো। আর যখন দুটাই সমান তখন কি কেপি ইকুয়াল কেসি সমান হয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এরপরে চলো, এই যে তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে এখানে N2 + 3H2 মানে কি অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কমাবে কোনটি? দেখো প্রথমত আসো বিক্রিয়াটা তোমাকে দেখতে হবে, দেখার পর তুমি যদি পাও ডেল এইচ, ডেল এইচ যখন পাবা তুমি মাইনাস, মনে রাখবে ডেল এইচ যদি মাইনাস থাকে তখন এটা কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়া, তখন এটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমাকে প্রথমত চিনতে হবে যে কোনটা তাপ উৎপাদী কোনটা তাপ হারি। তাহলে ডেল এইচ যদি মাইনাস হয় তাহলে সেটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। অথবা এটাকে আমরা যদি উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখতাম, মানে এখানে ডেল এইচ না দিয়ে নরমালি লিখতাম কি 2NH3 + 92.4 কিলোজুল। উৎপাদের সাথে যদি তোমার ডিরেক্টলি প্লাস হিসেবে থাকে তখন কিন্তু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, অথবা শুধু ডেল এইচ যদি থাকে তখন এটা মাইনাস হিসেবে থাকলে তাপ উৎপাদী বিক্রিয়া হয়। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কিভাবে উৎপাদনটা কমাবে? তার মানে দেখো যার অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে তাকে আমি কি করব, আরো তাপ কমায় দিব। লাসা তেলের নীতিতে একটা জিনিস আমি শিখেছি বা আমি তোমাদেরকে শিখাই, সেটা হচ্ছে যার যা আছে তা সেটা কমায় নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে কি, রুকিয়া শাখাওয়াত হোসেনের সেই চাষার দুঃখ কবিতা বা চাষার দুঃখ যে প্রবন্ধ মনে হয়, যে বলছিল কি যে তেলা মাথায় তেল দেওয়া কি বাঙালির একটা রূপ। সো এখানে তেলা মাথায় তেল দেওয়া যাবে না, অর্থাৎ যার যে অলরেডি তাপ উৎপাদী তাকে তুমি তাপ দিবে না, বরং তাকে তাপ কমাইলে তার উৎপাদনটা বাড়বে। সো আমরা এটাকে যদি উৎপাদন কমাইতে চাই তখন আমাকে কি করতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাপমাত্রা আমি বৃদ্ধি করলেই কিন্তু এখানে উৎপাদনটা কমে যাবে। এরপর যদি চাপের প্রভাব চাই, তো চাপের প্রভাবের ক্ষেত্রে আমার দুইটা শর্ত আছে। একটা হচ্ছে তোমার কি তোমার বিক্রিয়ক এবং উৎপাদ সবাই হচ্ছে কি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি এদের মোল সংখ্যার মধ্যে পার্থক্য থাকা লাগবে। সো যদি মোল সংখ্যার পার্থক্য না থাকে তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না। যেমন আমার এই বিক্রিয়াটার ক্ষেত্রে চিন্তা করো, এখানে সবাই গ্যাসীয়, আচ্ছা প্রথম কন্ডিশন মানছে। দ্বিতীয়ত হচ্ছে বিক্রিয়ক আমার 4 মোল, উৎপাদক 2 মোল, তার মানে মোল সংখ্যার পার্থক্য আছে, সো এটা মানছে, তার মানে এখানে চাপের প্রভাব আছে। তো আমরা যদি এটার উৎপাদনটা বাড়াইতে চাই তখন চাপের ক্ষেত্রে আমরা কি করব, দেখো উৎপাদে যেহেতু তোমার 2 মোল আছে, উৎপাদে মোল সংখ্যা কম, তার মানে কি এটাকে আমি চাপ আরো বাড়াবো। উৎপাদে কম থাকলে চাপ আরো বাড়াবো, উৎপাদে বেশি মোল সংখ্যা থাকলে তখন আমি কি করবো, চাপটা কমাবো, এটা উৎপাদনটা বৃদ্ধি করার জন্য। ওকে, আচ্ছা
তারপরে আসো, কোনটি ক্ষারীয় বাফার? আচ্ছা বাফার মানে কি মনে রাখবা, এসিড বাফার হচ্ছে তোমার কি জানো, এসিড বাফার। প্রথমত আসো এসিড বাফার হচ্ছে কি, একটা এসিড, দুর্বল এসিড ধরো আমরা ধরলাম CH3COO, এই দুর্বল এসিড প্লাস হচ্ছে কি ওই এসিডের একটা লবণ CH3COON, সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে। এবং যদি আমাদের কি বলে কি ক্ষারীয় বাফার কোনটা, ক্ষারীয় বাফার কোনটা, তাহলে কি পড়বো ভাইয়া, ক্ষারীয় বাফার হচ্ছে একটা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওই ক্ষারের লবণ, ওই ক্ষারের কি হবে লবণ হবে, তখন সেটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। তাহলে আমার কাছে মানে ক্ষারীয় বাফার, জিএসটি 21-22 কোশ্চেন কোনটি ক্ষারীয় বাফার, তাহলে দেখতে হবে তোমাকে কোথায় একটা দুর্বল ক্ষার আছে, এই যে একটা দুর্বল ক্ষার আছে এবং ওই ক্ষারের লবণটা হচ্ছে তোমার কি ক্ষারীয় বাফার। সো বাফার থেকে কোশ্চেন আসছে, তার মানে বাফার গুলো তোমরা ইজিলি পারবা। আগে যেহেতু ক্ষারীয় বাফার আসছে, তোমার সময় হয়তো বা কোনটা অম্লীয় বাফার সেটা আসতে পারে কোশ্চেনে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি বলা আছে 9 নাম্বারটাতে, একটি প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা 60 সেকেন্ডে, তার মানে বলা আছে আমার 60 সেকেন্ডে 2 মোল থেকে 1 মোলে নেমে আসছে। বিক্রিয়ার ঘনমাত্রা 0.5 মোলে নেমে আসতে কত সময় লাগবে? তাহলে দেখো এটা ছিল কত মোল, 2 মোল, এটা নেমে আসছে কোথায় 1 মোলে, সময় কতটুকু লাগছে এখানে আমার 60 সেকেন্ড। তাহলে 2 মোল থেকে 1 মোল হয়েছে, এটা দ্বারা কি বোঝায় জানো, তার অর্ধেকটা কমছে। তার মানে আমরা বলতে পারি কি এখানে T½ ইকুয়াল কত, বলো এখানে আমার T½ কত, আমার এখানে 60 সেকেন্ড, অর্থাৎ এই মৌলটার অর্ধেক কত আমার 60 সেকেন্ড। এখন আসো 1 মোল থেকে যখন 0.5 মোলে আসবে, তার মানে কি এখানে 1 ছিল, আসছে কত 0.5, আরো অর্ধেক কমছে, তাহলে আমার কি হবে এই 1 মোল থেকে 0.5 মোল আসতে আরো অর্ধেক পরিমাণ সময় লাগবে, অর্থাৎ এখানে কি লাগবে 60 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাকে বলছে যে ওভারঅল এই 2 মোল থেকে এই 0.5 মোল আসতে আমার কত সময় লাগছে, আমি দুইটাকে যোগ করে দিলাম, 60 + 60 কত আসছে 120, কত আসছে আমার এখানে 120। একদম ইজি না ভাইয়া, এগুলা কিন্তু একদম ইজি কোশ্চেন, এগুলা একদম ইজি কোশ্চেন কিন্তু, বুঝছো সবাই, একদম ইজি কোশ্চেন। তাহলে আমরা এইভাবে এগুলা নির্ণয় করতে পারবো। এরপর চলো আমাদের কি বলা আছে দেখো, আমাদের মনে হয় এটা লাস্ট কোয়েশ্চেন, তাই না, এটা লাস্ট কোয়েশ্চেন, ওকে এটাই লাস্ট কোয়েশ্চেন। আমাদের খুবই কম কোয়েশ্চেন আসে রাসায়নিক পরিবর্তন থেকে, সো আমরা দেখি একটু। মেইনলি তোমার গুণগত এবং মৌলের পর্যায়বৃত্ত থেকে বেশি কোয়েশ্চেন আসে, আর ওইদিকে সেকেন্ড পার্ট থেকে বেশি কোয়েশ্চেন আসে। ওকে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচটা কত হবে? 20-21 এরকম কোয়েশ্চেন আসছে। অপরদিকে আমাদের 23-24 খেয়াল করে দেখো, আমাদের 23-24 যদি আমরা দেখি এখানে, এই যে দেখো 23-24 যে কোয়েশ্চেনটা আসছিল প্রায় পিএইচ নির্ণয়ে সেম একটা কোয়েশ্চেন আসছে কোথায়, আমার সেশনে, সেই 2020-21 সেশনে। চলো দেখি আমি এটা পারি কিনা। হ্যাঁ, তো বলা আছে আমার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে? সেম জিনিস দেখো ভাইয়া, পিএইচ ইকুয়াল আমরা কি জানি, pKa প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড কি অ্যাসিডের ঘনমাত্রা, তাই না, এটাই তো। ওকে সো আমরা একটু মানগুলো বসাই দিই, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে pKa, এটাকে আমি যদি উল্টাই তাহলে কি হবে, মাইনাস লগ Ka প্লাস লগ লবণের ঘনমাত্রা 0.1 মোলার, অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার। এই যে ঘনমাত্রাগুলো সব কোশ্চেনে না সেম টাইপেরই থাকে। তারপর সব মাইনাস লগ Ka এর ভ্যালু কত আমার এখানে, এখানে আমার কত আসছে 1.0 × 10⁻5 প্লাস লগ কত আসতেছে 1 আসতেছে। তাহলে আমার আলটিমেটলি এখানে কত আসতেছে বলো তো দেখি, এটাকে আমি ধরলে কত আসবে, -5 প্লাস 0, তাহলে আমার কত আসতেছে এখানে +5 আসতেছে, এখানে কত আমার +5। ও সেম কোশ্চেনটা মানে আমরা আগেও সলভ করে আসছি, তাই না, এটা মনে রিপিটেড কোশ্চেন ছিল মোস্ট প্রবাবলি। এনিওয়ে, তো আমাদের রাসায়নিক পরিবর্তন থেকে এই কয়েকটা কোশ্চেনে ছিল।